হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 তড়িৎ ক্ষেত্র অধ্যায় স্থির তড়িতের আমরা আলোচনা করছি বিগত অনেকগুলো ভিডিওতে। তো এবারে যে টপিকটা আলোচনা করব, কারণ লাস্ট ভিডিওতে আমরা পরাবিদ্যুৎ নিয়ে আলোচনা কমপ্লিট করেছি, তো খুবই ইন্টারেস্টিং তিনটে ফান্ডামেন্টাল যে আলোচনা করব, তার মধ্যে এই সেকেন্ডটাই হচ্ছে পরীক্ষার দৃষ্টিকোণে বেশি ইম্পর্টেন্ট। এই সংক্রান্ত প্রশ্ন, তড়িৎ ফ্লাক্সের বিভিন্ন ডেফিনেশন আছে, একক মাত্রা রয়েছে, তো কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, কিংবা এখান থেকে অনেক নিউমেরিক্যালসও রয়েছে। কিন্তু 1 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে যাদের কথা বলেছি এখানে লেখা রয়েছে, সেই দুটো কিন্তু কনসেপচুয়াল দিকেই বেশি লাগে। কারণ হচ্ছে থিওরিতে সেরকম কোনো প্রশ্ন নেই, সেগুলো সবগুলোই কিন্তু এই পরের ভিডিওতে আমরা একটা উপপাদ্য পড়বো, সেটা হচ্ছে গাউসের উপপাদ্য। সেই গাউসের উপপাদ্য এদের প্রয়োগ কিন্তু অনেকটাই রয়েছে। তো এবার প্রশ্নটা হচ্ছে যে এই তিনটে জিনিসের সম্বন্ধে ব্রিফলি আমরা কনসেপচুয়ালি একটু আলোচনা করব, যতটা তাড়াতাড়ি করা যায়। তো সবচেয়ে প্রথমে শুরু করা যায়, আমরা ক্ষেত্র ভেক্টর নিয়ে আলোচনা করি। তো যখন তোমরা ভৌত রাশি নিয়ে আলোচনা করা শুরু করো স্কুল লেভেলে, আপ টু ক্লাস 9 এ যদি বলা হয়, তাহলে আমরা ক্ষেত্রফলকে কিন্তু স্কেলার রাশি বলেছি। কিন্তু ফিজিক্সে বিভিন্ন ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করার ক্ষেত্রে ক্ষেত্রফলকে একটা ভেক্টর ধরা হয়। এবং ধরো এটা একটা তল, তো এই যে বদ্ধতলটা রয়েছে, এটাকে যদি আমি একটা ছোট্ট ক্ষেত্রফল ds ধরি, তাহলে সেই ds টাকে অ্যাকচুয়ালি আমরা বলবো ds ভেক্টর। তো মান দিয়ে তো মানটা বসিয়ে দেবো, অভিমুখটা কি করে বোঝাবো? কোন ভেক্টর হতে গেলে তো অভিমুখ চাই। তো সেই অভিমুখটা হবে এই তলের সাপেক্ষে আমরা অভিলম্ব টেনে নেব। সেই অভিলম্বটা টেনে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমি কাজ করি, এইখানে আরো সহজ করার জন্য এইটাকে S নাম দিই, পুরো ক্ষেত্রটা, এর মধ্যে একটা ছোট্ট অঞ্চল ক্ষেত্রফল নিলাম ds। আর এই ds টা তোমরা বইতেও দেখতে পারো, জাস্ট একটা অভিলম্ব টেনে দেওয়া হয়েছে, আর তার মাথাতেই লেখা হয়েছে ds ভেক্টর। তারপর এটা ভেক্টর হিসাবে আমরা ট্রিট করলাম। তার মানে অভিমুখটা বের করা মানে হচ্ছে শুধুমাত্র এই তলের সাপেক্ষে একটা অভিলম্ব একক ভেক্টরে যদি আমি লিখে দিই, তাহলেও কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো অভিমুখটা বোঝানোর জন্য, যে ds ভেক্টর ইকুয়ালস টু ds n ক্যাপ। তো এই জিনিসটা দেখো তোমাদের বইতেও করা আছে, ভেক্টর চিহ্নটা d এর উপরে দেওয়ার দরকার নেই, ওটা কলম বিদ্যার জন্য এসেছে, তোমরা s এর উপরেই ভেক্টর চিহ্নটা দেবে। একে আমরা ক্ষেত্রফল ভেক্টর কিংবা ক্ষেত্র ভেক্টর হিসাবে চিনি। এই দিয়ে লেখার দরকার নেই, s দিয়ে তোমরা লিখবে সারফেস এরিয়া, s এই কারণে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের পরের যে রাশিমালাটা রয়েছে, যেটা সবচেয়ে ভালো করে একটু পড়বো, একটু বিস্তারিত ভাবে, যেটা পরীক্ষাতে যেহেতু ওটা বেশি কাজে লাগে, এটা কনসেপচুয়াল দিক থেকে কাজে লাগে। তো তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে একটু জানতে হবে। তো সাপোজ আমরা যেটা এঁকেছি, যদি ওরকমই কিছু একটা আঁকি, যে একটা, আমি কোনো জেনারেল গোলক টোলক আঁকছি না, আমি একটা অসম আকৃতিরই আঁকছি যাতে করে এটা জেনারেলাইজ করা যাবে। তো এইখানে সাপোজ একটা ds ক্ষেত্রফল আমরা ধরলাম। তো একটা ds ক্ষেত্রফল রয়েছে। তো এই ds ক্ষেত্রফলের সঙ্গে সাপোজ কোন একটা বিন্দুতে এই ছোট্ট ক্ষেত্রফলে যদি করা হয়, দেখা গেল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বরাবর, আর ds ভেক্টরটা তার থেকে কত একটু থিটা কোণ করেছে, যেটা তোমরা বইতেও দেখতে পারো 47 নম্বর পেজে, চিত্র নম্বর 2.59 এ রয়েছে। তো তোমরা দেখবে এইখানে ds ভেক্টর এটা অভিমুখ, অর্থাৎ ক্ষেত্রফল ভেক্টর অভিমুখ, আর এদের মধ্যে যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, সেই কোণটা সাপোজ আমি ধরলাম থিটা। তো এটা হচ্ছে ds আর এটা হচ্ছে e। তো এই তড়িৎ ফ্লাক্স যদি টোটালটা যদি s হয়, তার জন্য যদি ফ্লাক্সটা আমি ফাই ধরি, কারণ ফাই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ds এর জন্য স্বাভাবিক তড়িৎ ফ্লাক্সটা d ফাই হবে। এবার তোমরা আমাদের জিজ্ঞেস করবে, স্যার তড়িৎ ফ্লাক্সটা কি? তড়িৎ ফ্লাক্স নিয়ে আমরা একটু বলেছিলাম যখন আমি আলোচনা করেছিলাম তোমাদের তড়িৎ বলরেখা সংক্রান্ত, তখন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের বক্তব্য হচ্ছে, কোনো একটা ক্ষেত্রে যদি কোনো আধান রাখা হয়, যেখানে আধান থাকবে সেখান থেকে সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, সে এপসাইলন 0 হলে এপসাইলন 0 হতে পারে শূন্য মাধ্যম হলে। তো এই রাশি q বাই এপসাইলন, অর্থাৎ q বাই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এই নির্দেশ করে অভিলম্ব বরাবর কতগুলো তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, কি তড়িৎ বলরেখা যাচ্ছে, সেই তড়িৎ বলরেখার সংখ্যা, অর্থাৎ কতগুলো অতিক্রান্ত তড়িৎ বলরেখা, সেটা হচ্ছে q বাই এপসাইলন। এই সংখ্যাটাই হচ্ছে, কিংবা এই পরিমাণটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তো আশা করি কনফিউশন থাকছে না। তো এই পরিমাণটাই যেটা বললাম তড়িৎ ফ্লাক্স, তাহলে কতগুলো বলরেখা এখান থেকে যাচ্ছে নরমালি, অবশ্যই অবিলম্ব বরাবর।
তাহলে এই ফাইটা যেরকম বলছি তাহলে ডি ফাই, তো এই ডি ফাই কে আমরা কি লিখি না ডি ফাই কে লেখা হয় ই ডট ডিএস। তার একটা ছোট্ট কারণ আমি বলি, ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে কি হবে না ই ডিএস cos থিটা, তোমরা জানো 11 এ পড়েছো। তো এই যে ই ডিএস cos থিটা লিখলাম, তাহলে বুঝতেই পারছো ডিএস এর এই যে উপাংশটা ই বরাবর সেটা হচ্ছে ডিএস cos থিটা। তো এইটা হচ্ছে সেই ডিএস cos থিটা, এটাকে আমরা এইভাবে বলতে পারি এইটা হচ্ছে কি ডিএসএল অর্থাৎ নরমাল কম্পোনেন্ট অফ এরিয়া ভেক্টর অর্থাৎ ক্ষেত্র ভেক্টর। এই জন্য এন দিয়ে বোঝালাম। এই যে রাশিমালাকে যদি আমি সমাকলন করি উভয় দিকে তাহলে কি আসবে, এইটা আসবে, বা এইটা আসবে। আমরা এই সমাকলনের জন্য এখানে এস লিখে রাখি যাতে করে বোঝানো যায় এটা একটা সারফেস ইন্টিগ্রাল অর্থাৎ ক্ষেত্র সমাকল, ওই জন্য এস বোঝালাম। না হলে কি হবে আমাদেরকে দুটো সমাকলনের চিহ্ন দিতে হবে, সেটা দেওয়ার প্রয়োজন নেই, এটা করলেই হবে। তো এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মূল এক্সপ্রেশন। এটাকে আমরা আরো শর্টে এইভাবেও লিখতে পারি ফাই সমান ই ডট এস। আর যদি কোনো কারণে ধরো থিটা 0 ডিগ্রি হয় অর্থাৎ ই এস এর উপরে যদি লম্ব হয়, ধরো এটা ই এস এর উপরে যদি লম্ব হয়ে গেল ক্ষেত্রের উপরে, তো তখন বুঝতে পারছো ই আর এস এর অভিমুখ একই হয়ে যাবে, তখন থিটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো সেই কেসে কি হবে না যখন লম্ব হয়ে যাবে তখন এই ফ্লাক্সের মান তাহলে কি দাঁড়াচ্ছে না ফ্লাক্সের মান তখন কি দাঁড়াবে না ই ডিএস cos 0 ডিগ্রি। কারণ থিটা 0 ডিগ্রি এই কারণে হচ্ছে এটা এরকম ছিল, যখন লম্ব হয়ে যাবে সেটা এই বরাবরই হয়ে যাবে, তখন থিটা 0 ডিগ্রি। তখন দেখো ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাই আমরা পাচ্ছি। তার মানে আমি বলতে পারি তখন আমি লিখতে পারবো ফাই সমান ই ইনটু এস। কিন্তু দেখা গেল ই ভেক্টর আর এই যে ক্ষেত্র ভেক্টর এরা পরস্পরের সমান্তরাল হয়ে গেল। তাহলে পরস্পরের যখন সমান্তরাল হয়ে যাবে তার মানে কি না ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। এটা দেখবে কেস 2 তে রয়েছে তড়িৎ প্রাবল্য তলের সঙ্গে সমান্তরাল যখন হয়ে যাচ্ছে। তো তড়িৎ প্রাবল্য যদি তলের সঙ্গে সমান্তরাল হয়ে যায় তখন সে এরকম হয়ে যাবে, তল তো এরকম তার সঙ্গে সমান্তরাল, তখন লম্বটা এরকম, তার মানে থিটা হচ্ছে কত 90 ডিগ্রি। তো তখন আমরা লিখতে পারি ই ডিএস cos 90 ডিগ্রি। তার মানে এখানে কিছুই পেলাম না। তার মানে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে সর্বোচ্চ মান যখন লম্ব হচ্ছে তলের সাপেক্ষে, আর যখন তলের সাপেক্ষে সমান্তরাল হচ্ছে তখন সর্বনিম্ন মান। এখান থেকেই বেরিয়ে আসছে আমাদের একটা আইডিয়া, সেটা হচ্ছে আমরা ফ্লাক্স কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয় এইটা হচ্ছে ব্যাপার। না যদি দেখি আমরা এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বহির্মুখী হয় তখন এটা পজিটিভ ধরবো, আর যদি অন্তর্মুখী দেখি তলের সাপেক্ষে তখন তাকে বলবো ঋণাত্মক ফ্লাক্স। এটা দেখবে পেজ নাম্বার 47 এ বাম দিকে রয়েছে কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক ধরা হবে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তলের সাপেক্ষে বহির্মুখী হবে, আর ঋণাত্মক ধরা হবে যদি সেটা তলের সাপেক্ষে অন্তর্মুখী হবে, ভেতরের দিকে যদি হয় তলের দিকে অর্থাৎ তখন নেগেটিভ ধরবো আমরা। তো এই যে দুটো সম্বন্ধে জানলাম, একটা আলোচনা আমি এখনো করিনি, সেটা হচ্ছে আমরা এই যে ফাই ইকুয়ালস টু ই ডট এস এখানে কোনো কলমবিদ্যা ছাড়া করেছি, কিন্তু এখান থেকে মাত্রা একক এগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, পরীক্ষার তড়িৎ স্পেসের মাত্রা বের করতে দেয়। তো তড়িৎ ফ্লাক্সের মাত্রা যদি বের করা হয় তখন প্রথমে ই এর মাত্রাটা লিখতে হবে, তারপরে ক্ষেত্রফলের মাত্রাটা। ক্ষেত্রফলের মাত্রাটা সহজ, ই এর মাত্রাটা কোথা থেকে বের করে দেবো না F ইকুয়ালস টু কিউ ই হয়। এখান থেকে যদি ই এর মাত্রা বের করা হয় তাহলে কত হচ্ছে F বাই কিউ। তাহলে F এর মাত্রা আমরা জানি ml t টু দি পাওয়ার -2 আর q এর মাত্রা হচ্ছে কত it। তাহলে এখান থেকে আমি এই মাত্রাটা যদি এখানে প্লেস করি তো এটাকে আমরা আরো ইজি করে দিতে পারি। এখানে l কিউব আসছে দেখো, আর এখানে কত আছে t টু দি পাওয়ার -3 আসছে, আর i ইনভার্স আসছে। দেখো এটাই হচ্ছে ফ্লাক্সের মাত্রা। এটার জন্য 1 মার্কস থাকবে, স্পেশালি এমসিকিউ তে খুব গুরুত্বপূর্ণ। তো বইতেও মিলিয়ে দিতে পারো m l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -3 i ইনভার্স, দেখো পুরো মিলে যাচ্ছে। এখান থেকে আমরা একক নিয়ে আলোচনা করতে পারি কি রকম না, সাপোজ আমরা ফাই এর এসআই এককটাই লাগে, সিজিএস এর কোনো গুরুত্ব নেই সেরকম। তাহলে e ইনটু s হচ্ছে, তো e এর একক কি ছিল না e এর একক ছিল নিউটন পার কুলম, আর s তো মিটার স্কয়ার। তো এটাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি কুলম ইনভার্স মিটার স্কয়ার। কিন্তু এখানে একটা কথা বলে রাখি তোমাদের,
এটাকে একটু সাজিয়ে নিতে পারলে ভালো হয়, অর্থাৎ নিউটন পার কুলম এইটা। কারণ এই যে নিউটন পার কুলম আর এদিকে যে মিটার থাকছে, তো এটাই তো ভোল্ট। তাহলে এসআই একক হচ্ছে ভোল্ট ইনটু মিটার। কি করে হলো এই নিউটন পার কুলম মিটার সেটা বলি। তোমরা এটা পড়েছো W সমান QV। তো W মানে কি? নিউটন ইনটু মিটার, Q মানে কুলম ইনটু ভোল্ট। তাহলে দেখো নিউটন ইনটু মিটার বাই কুলম করলে দেখো ভোল্ট পাওয়া যাচ্ছে। এটা তোমরা ক্লাস 10 এই করেছো, আবার 12 এও পড়বে অবশ্য। এর পরের চ্যাপ্টারে তড়িৎ বিভব নিয়ে এটা নিয়ে আলোচনা হবে। তো এখান থেকে দেখো ভোল্ট মিটার। তো তড়িৎ ফ্লাক্স নিয়ে যা যা আমাদের আলোচনা করা প্রয়োজন ছিল আমাদের স্পেশালি এইচএস এর জন্য, সেগুলো এখানেই সম্পূর্ণ হলো। কিন্তু একটা খুব যেটা অনেকই প্রবলেম হয়ে বুঝতে, অবশ্য অ্যাপ্লিকেশন করতে হয় কিন্তু বুঝতেও হবে কনসেপ্টের দিক থেকে, না হলে কি হবে কলেজ লেভেলে প্রবলেম হবে। সেটা হচ্ছে ঘনকোণ। তো ঘনকোণ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো ঘনকোণ সম্বন্ধে তোমাদের যেটুকু আলোচনা হয়েছে সেটা হচ্ছে ক্লাস 9 এ যখন তোমরা ভৌত রাশি পড়ো তখন যে ফান্ডামেন্টাল একক নিয়ে যে আলোচনা ছিল, অর্থাৎ যে মৌলিক, তো সেখানে যে 7 জনের নাম ছিল, তারপরে আরো 2 জনের নাম ছিল। সেখানে মনে করে দেখো ঘনকোণ তার মধ্যে একজন। তোমরা এইটুকু পড়েছিলে যে ঘনকোণ তার একক হচ্ছে স্টেল রেডিয়ান, অর্থাৎ সংকেত লেখা থাকতো, একটা চিহ্ন সিম্বল থাকতো, সেটা হচ্ছে এসআর। তো আমাদের যে ধারণা স্কুল লেভেলে হয় প্রত্যেক ছাত্রছাত্রী, সেটা হচ্ছে এমনি একটা কোণ নিয়ে, যাকে আমরা বলি তলের সাপেক্ষে কোণ কিংবা তল কোণ, কিংবা অনেকে বলে প্লেন অ্যাঙ্গেল কিংবা প্লেনার অ্যাঙ্গেল। সেটা কি না, একটা ক্ষেত্রে সাপোজ ধরো একটা কোন ক্ষেত্রে সেইখানে ধরো একটা তল আছে, সেখানে একটা আমি বিন্দু নিলাম। তো সেই বিন্দু থেকে সাপোজ ধরো দুটো রেখা এবং অপসৃত হচ্ছে। তো একটা বিন্দু, সেখানে দুটো রেখা অপসৃত হচ্ছে। তো তারা যে কোণটা সৃষ্টি করে সেটা অ্যাকচুয়ালি আমরা কি বলে থাকি না, সে কোণটাকে যদি আমি এখানে বলি যে না এটা থিটা কোণ। দুটো রেখার সঙ্গে তোমরা প্রায় দেখেছো এরকম কোণ। তো এই যে কোণটা, এই কোণটা আমরা সাধারণত কি হয় না ডিগ্রি দিয়ে কিংবা রেডিয়ান দিয়ে পরিমাপ করে থাকি। তো এই যে কোণ, এটা কিন্তু একটা তলে যেহেতু সীমাবদ্ধ, এটা হচ্ছে একটা প্লেন অ্যাঙ্গেল, অর্থাৎ তল কোণ। কিন্তু যদি কোন একটা তল আছে, সেই তলকে কোন একটা বিন্দুর কাছাকাছি কিংবা একটা বিন্দুর সামনে রাখা হয়েছে, অর্থাৎ বিন্দুর কাছাকাছি রাখা হয়েছে, তখন সেই তল যে কোণ সৃষ্টি করছে, এখানে কোণ, এই যে কোণটা সৃষ্টি করছে, এই কোণটা হচ্ছে ঘনকোণ। আর এটাকে যদি আমি এস বলি কিংবা যদি ডিএস বলি, যদি বড় করে এঁকে লিখি, এই কোণটাই হচ্ছে কিন্তু, আমি বড় এঁকেছি তাহলে এসটাই লিখি, ডিএস লেখার দরকার নেই, এটাই হচ্ছে কিন্তু ঘনকোণ। তার মানে এটা ছিল দ্বিমাত্রিক কোণ, এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল কিংবা ত্রিমাত্রিক, কারণ ক্ষেত্রফল একটা বিন্দুতে সৃষ্টি করছে কোণ। তাহলে সহজ সংজ্ঞা হিসাবে বলতে পারি আমরা যে একটা ক্ষেত্রফল একটা বিন্দুতে যে কোণের সৃষ্টি করছে সেটাই হচ্ছে ঘনকোণ। আর একক কি না, স্টেল রেডিয়ান। তো এই সম্বন্ধে আমাদের আরো একটু জানতে হবে। সেটা কি রকম না, তোমাদের বইতে পেজ নাম্বার 47 এ যেটা ফার্স্ট ডায়াগ্রাম, এ ডায়াগ্রাম, চিত্র নাম্বার 2.60, যে চারটে ডায়াগ্রাম রয়েছে, তো আমরা ফার্স্ট ডায়াগ্রাম সম্বন্ধে একটু জানলাম। এটাকে আমরা আরেকটু ভালো করতে পারি। যদি আমি ধরো একটা গোলক নিই, তোমরা কম্পাস নিয়ে করে দেখতে পারো। যদি আমরা একটা গোলক নিই, সেই গোলকে যদি আমি ধরলাম ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে সেই গোলকে ধরো ক্ষেত্রফল যদি আমি এরকমই নিই, যে বইতে তো যেরকম এঁকেছে আমাদের একটু বড় আঁকা হয়ে গেছে। সাপোজ ধরো এই ক্ষেত্রফলটাই হচ্ছে r স্কয়ার ক্ষেত্রফল দিয়েছি, যেটা তোমরা বইতেও দেখবে এখানে এরকম ড্র করা রয়েছে একটা r স্কয়ার ক্ষেত্রফল। তাহলে এখানে একটা r স্কয়ার ক্ষেত্রফল হচ্ছে, r এর মান 1 সেমি 2 সেমি 5 সেমি যাই হোক না কেন, তখন এইখানে যে কোণের সৃষ্টি হচ্ছে, আমরা একটা ওমেগা চিহ্ন দিয়ে লিখি সবসময় ঘনকোণকে, তো সেইটাই হচ্ছে ঘনকোণ। তো তোমরা বইতেও দেখবে লক্ষ্য করে লেখা রয়েছে, কিন্তু এখানে একটা কথা বলে রাখি, বইতে দেখবে এরকম ওমেগা সমান 1 লেখা আছে, অর্থাৎ একটা একক ঘনকোণের ধারণার জন্য এই জিনিসটা ড্র করে বোঝানো হচ্ছে, যেখানে যতটা গোলকের ব্যাসার্ধ তার বর্গ, কারণ ক্ষেত্রফল মানে সবসময় কি l স্কয়ার, মাত্রা কত l স্কয়ার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, বাহু ইনটু বাহু, ওই জন্য আমরা বলছি r ইনটু r। তার মানে r স্কয়ার ক্ষেত্রফল যুক্ত যখন নেওয়া হয়, যদি তোমরা দেখবে বইতেও লেখা রয়েছে একক ঘনকোণ বলতে r ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে, দেখো r ব্যাসার্ধের গোলক, তার পৃষ্ঠে r স্কয়ার ক্ষেত্রফলের কোন তল, এটা r স্কয়ার ক্ষেত্রফলের কোন তল,
সে গোলকের কেন্দ্রে অর্থাৎ যদি বিন্দুর নাম দিয়ে আমরা ও, তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, কি রকম কোণ? না ঘনকোণ। সেই ঘনকোণটাকে আমরা বলছি একক ঘনকোণ। এই ঘনকোণ পরিমাপ করার জন্য যে আমরা ব্যবহার করি সেটা তোমরা জানো, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। কিন্তু এছাড়াও আমাদের কাজে লাগবে, অর্থাৎ আমরা ঘনকোণকে পরিমাপ করার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে কি না, যে তল আছে তার ক্ষেত্রফল কত, এটা হচ্ছে প্রথম। তারপর তোমরা দেখলে এক্ষুনি যে আজকের ক্ষেত্রফলের কথা বললাম, সেটা দেখবে তোমাদের বইতেও রয়েছে যে আর ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে অবস্থিত এস ক্ষেত্রফল। আগের বার কি ছিল দেখো, ঘনকোণ এক কেন হলো, ক্ষেত্রফল আর স্কয়ার আর নিচেও হয়ে গেছে আর স্কয়ার। কেন হয়ে গেছে না, আগের বারে দেখো ব্যাপারটা আলাদা ছিল, আর ব্যাসার্ধের একটি গোলক তার পৃষ্ঠে অবস্থিত আর স্কয়ার ক্ষেত্রফলের জন্য নেওয়া ছিল। কিন্তু সূত্র কি বলছে না, তলের ঘনকোণ পরিমাপ করার জন্য তোমরা মাথায় রাখবে তলের ক্ষেত্রফল, যে তলটা নেওয়া হয়েছে, আমাদের ক্ষেত্রে এখানে আর স্কয়ার ধরা হয়েছিল ওই জন্য একক হয়েছে, বাই ব্যাসার্ধের বর্গ। তাহলে এখানে হচ্ছে তলের ক্ষেত্রফল আর নিচে হচ্ছে ব্যাসার্ধের বর্গ। তাহলে এটাকে আমি ম্যাথমেটিক্যাল এরকম বলতে পারি, তলের ক্ষেত্রফল s আর ব্যাসার্ধের বর্গ আমরা বলতে পারি r স্কয়ার। তাহলে কত হচ্ছে ওমেগা ইকুয়ালস টু s বাই r স্কয়ার। এইখানে যেহেতু ব্যাসার্ধের বর্গ আমাদের r স্কয়ার, তাই আমরা r স্কয়ার লিখলাম। ভেবে দেখো, এরকমই যদি আমরা একটা গোলীয় ক্ষেত্রফল নিই, সেটা গোলক বললাম, তখন কি ব্যাপারটা দাঁড়াবে না, তখন ডেফিনেটলি আমাদের চেঞ্জ হবে। তার আগে বইতে যেহেতু বলেছে মাত্রা, তাহলে ওমেগার মাত্রা খুব সহজে বের করতে পারবো আমরা, ক্ষেত্রফলের মাত্রা আর এইদিকে আর স্কয়ার মাত্রা। তোমরা জানো দুটোই হচ্ছে এল স্কয়ার, তার মানে এটা মাত্রাহীন রাশি, কিন্তু কি এর একক আছে, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। তো এরপরে যেটা বইতে আলোচনা করতে বলছে সেটা হচ্ছে গোলকের কেন্দ্রে আমরা দেখলাম এই ছোট্ট ক্ষেত্রফল, যেটা আর স্কয়ার ব্যাসার্ধ নিয়ে করা হয়েছিল। তো এই ছোট্ট ক্ষেত্রফল যে ঘনকোণ সৃষ্টি করছে, যদি আমি বলি গোলকের কেন্দ্রে পুরো গোলকটি কত ঘনকোণ সৃষ্টি করছে, পুরো গোলকটা হওয়া মানে পুরো গোলকের ক্ষেত্রফল কত হবে, 4 পাই আর স্কয়ার, আর এখানে আর স্কয়ার, পুরো গোলকের ক্ষেত্রফল যেহেতু, তাহলে শুধুমাত্র পাওয়া যাচ্ছে তখন 4 পাই, কারণ আর স্কয়ার কেটে যাচ্ছে। তো এই মানটাও মনে রাখবে যে গোলকের কেন্দ্রে পুরো গোলক দ্বারা সৃষ্ট ঘনকোণের মান। তো সেটাও তোমাদের বইতে পড়ে দেওয়া রয়েছে, এটাও একটু মাথায় রাখতে হবে। তো এখান থেকে মনে রাখবে যে কোনো বিন্দুতে বদ্ধতল দ্বারা উৎপন্ন ঘনকোণ, মানে তলটি গোলীয় আকারের না হলেও অন্য যে কোনো বদ্ধতল হলেও, এটা আমরা গোলীয় বলে করছি, তলটা যদি গোলীয় না হয়, অন্য কোনো যদি বদ্ধতল হয়, এর মতও হয়, সেও কিন্তু কেন্দ্রে কিংবা এই বিন্দুতে 4 পাই কোণই ঘনকোণ উৎপন্ন করবে। এটা কিন্তু অঙ্ক করার সময় আমাদের সাহায্য করবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু গোলীয় হলে প্রমাণটা সহজে করা যায়, অন্য হলে প্রমাণ করা যায় না, কিন্তু মান 4 পাই ধরা হয় ক্যালকুলেশনে। এরপরে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে কি না, আমরা এই যে ড্রয়িংটা করছিলাম, তো এইখানে সাপোজ ধরো আমি এইখানটা ড্র করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে ধরো সেই ও বিন্দুটা রয়েছে, সেই ও বিন্দুতে থাকা সত্ত্বে আমরা এরকম একটা তল কল্পনা করছি। তোমরা বইতেও দেখবে এরকম একটা তল রয়েছে, তার পাশে আরেকটাও তল রয়েছে, এরকম একটা তল রয়েছে, দুটো তল রয়েছে। আমি যদি মোটামুটি একটা অক্ষ হিসাবে রাখলাম, তাহলে এইটা হচ্ছে স্বাভাবিক, এই ও বিন্দুর সাপেক্ষে দেখতে পাচ্ছ যে রেখাটা, কেন্দ্রীয় রেখাটা থাকছে। তো এই যে ড্রয়িংটা করা রয়েছে, এগুলো যদি মুছেও দিই বইয়ের মতো, বইতে দেখবে কিছু নামও দেওয়া আছে, স্বাভাবিকভাবে এগুলো যদি আমি আর ধরি, তাহলে এখানে দুটো জিনিস হবে। কি হবে দুটো জিনিস না, একটা দেখো প্রথমে যে তলটা আছে, যেটাকে আমি 1 নম্বর যদি বলি, আর পরে যেটা এঁকেছি যদি 2 বলি, তো প্রথমের লম্বটা তো বুঝতেই পারছো সোজাই বরাবর রয়েছে ওই লম্বটা। দ্বিতীয়টার ক্ষেত্রে কি, সেটা কাত হয়ে গেছে, তাহলে তার মধ্যে একটা কোণ থাকবে থিটা। তাহলে আমরা যদি বইয়ের মতো যদি করতে চাই, সেখানে দেখবে এখানে একটা তারা যেটা করেছে, তো একটা থাকছে কি না ds,
ds ভেক্টরের অভিমুখ অর্থাৎ যে ক্ষেত্রফলটা রয়েছে তার অভিমুখ সেটা অবিলম্ব বরাবর, আর হচ্ছে r, অর্থাৎ r এবং ds একই বরাবর নেই এইটা রোটেশনের জন্য, মানে এরকম নেই, একটা হয়তো এরকম আছে একটা এরকম আছে, তো তাদের মধ্যবর্তী কোণ থিটা রয়েছে, থিটার মান 0 হতে পারে, তখন একই বরাবর হয়ে যাবে, সে 90 ও হতে পারে, সে 10 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, সে যাই হোক না কেন একটা জেনারেল মান ধরলাম থিটা। তো বইতে দেখলে একটা কথা বলা রয়েছে যে ds ও r এর মধ্যবর্তী কোণ থিটা ও বিন্দুর সঙ্গে সংযোজী সরলরেখা r এর অভিলম্বে থাকে না। কেন না, দেখো এটা যখন আমরা নিয়ে যাচ্ছি এটা অভিলম্ব বরাবর কিন্তু থাকছে না, একটু সরে গেছে, তো তখন আমাদের এই যে ওমেগা যেটা আমরা এইভাবে লিখছিলাম সেটাকে আমরা অ্যাকচুয়ালি এইভাবেও লিখি, কারণ তখন তো পুরো ওমেগাটা নয়, সেই ওমেগা এই ওমেগা একই, গ্রিক ভাষায় দুটোই চলে, একটা ছোট একটা বড়, তাহলে ডি ওমেগা তখন লেখা হয়, কারণ হচ্ছে যদি এটাকে আমি ds ড্যাশ ধরি পরিবর্তিত যে ক্ষেত্রফল, তো সেটা হবে কি না ds এর cos উপাংশ, কারণ এটা হচ্ছে থিটা, তাহলে যেটা আমরা লিখছিলাম এখানে s সেটা লিখবো তখন এইটা, তাহলে তখন আসবে কি ds cos থিটা, আর নিচে হচ্ছে ব্যাসার্ধের বর্গ, তো সে যাই ব্যাসার্ধ মানে যেটা দূরত্ব থাকবে সেটাকেই ব্যাসার্ধ হিসেবে আমরা ধরে নেব যত দূরত্বে থাকবে, তো ds cos থিটা বাই r স্কয়ার। তো এখান থেকে দেখো যখন সর্বোচ্চ মান হবে তখন r এবং ds একই বরাবর, যদি আমি সাপোজ ধরি r এবং ds একই বরাবর হয়ে গেছে তখন থিটা 0 হয়ে যাবে, তখন d ওমেগার মান সর্বোচ্চ হয়ে যাবে, গোলীয় হলে ds এর জায়গায় তোমরা 4 পাই r স্কয়ার বসাতে পারবে, তখন আবার সেই আগের মানের মতো 4 পাই চলে আসবে। তোমরা পেজ নাম্বার 47 টা একটু ভালো করে দেখো, বলছে ও বিন্দুকে সব দিক দিয়ে ঘিরে রেখে যদি কোনো বদ্ধতলের কথা বিবেচনা করা হয় সেই বদ্ধতলটি দ্বারা ও বিন্দুতে কত কোণ উৎপন্ন হবে। না আবার যেটা আমি একটু আগে বললাম যে তখন আমরা এই ডি ওমেগাকে সমাকলন করব, কারণ পুরোটার জন্য বের করছি, বদ্ধতল এই চিহ্নটা এরকম দিকে সমাকলন চিহ্ন দেওয়া মানে বদ্ধতলের সমাকলন বোঝানো হচ্ছে, মানে তলটা বদ্ধ, এটা 0 ডিগ্রি হবে তখন r স্কয়ার, তো এটা স্বাভাবিকভাবে মান হবে 4 পাই, এটা আমি একটু আগে মুখে বললাম, কারণ ds হচ্ছে 4 পাই r স্কয়ার আর নিচে r স্কয়ার, প্লাস r স্কয়ার এমনিও কেটে যাবে, আর থিটা 0 কেন বসালাম না যখন তাকে সব দিক দিয়ে ঘিরে আছে, তো যেটা আমি একটু আগে বলেছিলাম যে গোলীয় তল হোক কি অন্য কোনো তল হোক সেটা সব সময় কিন্তু একই জিনিস দাঁড়াবে, তার মানে আমরা বলতে এটা চাইছি যে এই ক্ষেত্রে যে থিটার জায়গায় 0 ডিগ্রি আমরা বসাতে পারছি, তার মানে r এবং ds একই দিকে হয়ে যাচ্ছে, সেটা কি করে সম্ভব না যখন বিন্দুটাকে চারিদিক দিয়ে বদ্ধতলটা ঘিরে রাখবে তখন এটা সম্ভব। ওই জন্য দেখবে বইতেও লেখা রয়েছে ও বিন্দুকে সব দিক দিয়ে ঘিরে রেখে যদি কোনো বদ্ধতলের কথা বিবেচনা করা হয় তখন এটা হবে, তার মানে ds এবং r এর মধ্যে যদি কোনো কোণ থাকে সেটা এই এক্সপ্রেশন আমরা ইউজ করব, আর যখন কোনো কোণ থাকবে না তখন জেনারেল এক্সপ্রেশন তখন তো এমনিও 4 পাই হচ্ছে, তখন cos থিটা এমনিও গুরুত্ব থাকছে না, cos থিটা তখন cos 0 1 হয়ে যাচ্ছে, সেই জন্য এটা যখন হবে কি না তখন হচ্ছে কি তলটা এরকম, এবার তলটা এইরকম হয়ে গেল, তার মানে আমরা বুঝতে পারছি যে r এবং ds দুটো রয়েছে, যে দূরত্ব r তার যে ভেক্টরটা অন্যদিকে হয়ে যাচ্ছে আর ds টা অন্যদিকে হয়ে যাচ্ছে, সেই জন্য একটা cos উপাংশ নিতে হচ্ছে, আর যদি একই দিকে হয় তখন ভাবার কোনো দরকার নেই, দুটো রেখা একই বরাবর, তখন থিটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো এইখানে আমি আলোচনা শেষ করছি পেজ নাম্বার 47। পেজ নাম্বার 48 এ খুব ইম্পর্টেন্ট রয়েছে এই যে সেটা হচ্ছে গাউসের উপপাদ্য, তার প্রমাণ, আধান যখন তলের ভেতরে থাকবে আধান যখন বাইরে থাকবে, সেই শুধু গাউসের উপপাদ্য এবং তার প্রমাণ আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে আবার গাউসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। টিল দেন বাই।